নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর লৌহ কপাট। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। ডাক্তারবাবু সিগারেট ফুরিয়ে গিয়েছিল। কেটাকে ডেকে কেসটা আনতে বলে দিলাম। কেটা এলে উনি তার খাঁটি স্বদেশী ভাষায় বললেন, এই বেটা, কি চা করেছিস? এসব দুধের শরবত তোর বাবুকে দিস। আমি হলাম তোদের দেশের লোক, আমার জন্য বেশ করে এক কাপ, বুঝলি তো? কেটা মুচকি হেসে ঘাড় নেড়ে জানালো সে বুঝেছে। আমি গম্ভীরভাবে বললাম, আপনার কাছে মাথা ঘোরার ওষুধ আছে তো? ডাক্তার একটু ব্যস্ত হলেন। কেন, মাথা ঘুরছে নাকি তোমার? গাম্ভীর্য বজায় রেখেই বললাম, না, এখন ঘুরছে না, তবে আপনার চায়ের রূপ দেখে ঘুরবে তো, তাই আগে থাকতেই ব্যবস্থা করে রাখছি। উনি হেসে উঠলেন। আগে থাকো না ভায়া, বছর খানেক এই ভুতুরে শীতের দেশে, তারপর দেখব কার চা দেখে কার মাথা ঘোরে। আমি সিগারেট এগিয়ে দিয়ে বললাম, থাক, সেসব পরের কথা পরে হবে, আপনি শুরু করুন। ডাক্তারবাবু সিগারেটে একটা লম্বা টান দিয়ে বললেন, খুকুটার বিয়ে স্থির হল, সপরিবারে দেশে যাবার আয়োজন করছি। ধনরাজ ধরল সেও যাবে। গিন্নি তো হাতে স্বর্গ পেলেন। জানো তো, আমাদের মতো চাকরিজীবীদের দেশই হল আসল বিদেশ। আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম যারা আছেন তাদের সস্নেহ মূর্তি স্মরণ করলে প্রাণে আর জল থাকে না। ধনরাজের মতো কাজের লোক আর সত্যিকারের আপনার লোক পেয়ে আমারও বল বেড়ে গেল। সাহেবকে বলে ওর ছুটি করিয়ে নিলাম। বিয়ের কাজকর্ম মিটে যাবার পরেও দুদিন আমাকে আটকে থাকতে হলো। মা ওকে ছাড়তে চান না। আসবার সময় যখন প্রণাম করল, মা ওর মাথায় হাত দিয়ে বললেন, তোর মাকে আমার হিংসে হচ্ছে ধনরাজ। তোর মতো ছেলে পেটে ধরেছিল, সে মাগির তপস্যার জোর আছে। আমি শুধু তাকিয়ে রইলাম। আমার মা মানে অত্যন্ত সেকেলে গোঁড়া ব্রাহ্মণ বিধবা, আর ধনরাজ তামাং একটা অস্পৃশ্য অনাচারী পাহাড়ি কুলি। সপরিবারে ফিরছি। পোরাদ স্টেশনে গাড়ি বদল করে দার্জিলিং মেল ধরবার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিরক্তির এক শেষ। প্ল্যাটফর্মে পায়চারি করে করে সময় আর কাটে না। ওদিকে দোকানগুলোর সামনে কি একটা জটলা হচ্ছিল অনেকক্ষণ ধরে। নেহাত কিছু করবার নেই বলে দেখতে গেলাম। একটু ভিতরের দিকে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল একটি মেয়ে উপুর হয়ে এক নেপালির পা জড়িয়ে ধরে কাঁদছে, আর লোকটা অকথ্য ভাষায় তাকে গালাগালি করছে। তার আস্ফালন কানে এলো। পা ছেড়ে দে বলছি, হারামজাদি, আমি কখনো তোকে ঘরে নিতে পারবো না। মেয়েটি কাতরভাবে বলল, আমি তাহলে কোথায় যাব? নেপালিটা মুখ ভেঙচে তার বলবার ভঙ্গিটা নকল করে বলল, কোথায় যাব? কেন, যাদের ঘরে এক রাত একদিন কাটিয়ে এলি, তোর সেই, বলে একটা অশ্লীল ইঙ্গিত করল। বেশ একটা হাসির রোল পড়ে গেল ভিড়ের মধ্যে। ব্যাপারটা মোটামুটি ধারণা করতে অসুবিধা হয়নি। একজন ভদ্রগোছের লোককে জিজ্ঞাসা করে গোটা ঘটনাটাই জানা গেল। ওই নেপালি পোরাদ স্টেশনে একটা ছোটখাটো চায়ের স্টলের মালিক, আর মেয়েটি তার বউ। মেয়েটার বয়স অল্প এবং দেখতে সুশ্রী। এ অবস্থায় ওই অঞ্চলে যা সচরাচর ঘটে থাকে তাই ঘটল। অর্থাৎ পাশের কোনো গ্রাম থেকে মুসলমান গুন্ডার দল রাতারাতি হানা দিল দোকানে। মালিক পুরুষ মানুষ, কোনো রকমে প্রাণ নিয়ে পালালো। মেয়েটাকে নিয়ে গেল মুখ বেঁধে। তারপর একটা রাত আর একটা দিন কোথায় কি অবস্থায় ওর কেটেছিল সে বিভৎস ইতিহাস খুলে বলবার দরকার নেই। রাত্রির অন্ধকারে কেমন করে ও ছাড়া পেল কেউ জানে না। বোধহয় নেহাত দৈহিক কারণে ও পক্ষের কড়া পাহারা কিছুটা শিথিল হয়ে থাকবে। সেই সুযোগে কোনো রকমে
অর্থাৎ একমাত্র মনের জোরেই ওই দেহটাকে টেনে নিয়ে ও ছুটে এসেছে নিজের ঘরে। জানে না সে ঘর ওর ভেঙে গেছে চিরদিনের তরে। ডাক্তারবাবুর মৃদু কণ্ঠ আস্তে আস্তে মিলিয়ে এলো। 2 মিনিট ছেদ পড়ল তার গল্পে। তারপর আবার শুরু করলেন। আমাদের দেশের বড় বড় লোকেরা মেয়েদের নাম দিয়েছেন ঘরণী, গৃহিণী। যারা একটু কবিগোছের তারা আবার 2 ডিগ্রি এগিয়ে বলেন গৃহলক্ষ্মী, গৃহের অধিষ্ঠাত্রী দেবী। এমনি কত কি। এ শুধু মন ভোলানো মিছে কথা। গৃহ সেই গড়ে তোলে জীবন দিয়ে, বুকের রক্ত দিয়ে, কিন্তু গৃহ তার নয়। গৃহের দেবতা পুরুষ। সেই সে তার প্রিয়তমা গৃহলক্ষ্মীকে কাল গুন্ডার হাতে ছেড়ে দিয়ে প্রাণ রক্ষা করেছিল, আজ ভাগ্যের হাতে ফেলে দিয়ে ধর্ম রক্ষা করল। ভিড়ের ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে এলাম। মাফ করবেন ডাক্তারবাবু, বাধা দিয়ে বললাম আমি। আপনার সব কথা মেনে নিচ্ছি, তবু বলবো আমি কিন্তু আপনার মতো নিঃশব্দে বেরিয়ে আসতে পারতাম না। কি করতে? পা থেকে জুতো খুলে ওই জানোয়ারটার মুখে মারতাম। পারি না পারি, চেষ্টা অন্তত করতাম একবার। কি লাভ হতো? জুতোটাই তোমার জখম হতো, আরেক জোড়া কিনতে হতো পয়সা খরচ করে। আমি এ কথার জবাব খুঁজে পেলাম না। উনি একটুখানি অপেক্ষা করে বললেন, অনেক দিনের কথা, তখনও এ চুলগুলো 12 আনা পাকতে বাকি। কিন্তু এ কথাটা বুঝতে বাকি ছিল না যে সেই নেপালি ছোকরার চেয়েও অনেক বড় জানোয়ার তোমাদের সভ্য সমাজে অবাধে বিচরণ করে বেড়ায়। তাদের পিঠ আমাদের জুতোর নাগালের বাইরে। ওই একটা তুচ্ছ ঘাওয়ালাকে মেরে আর কতখানি খুব মিটত। তবে হ্যাঁ, ড্রামাটিক কিছু হতে পারত হয়তো, তার জন্য চিন্তা নেই। এখন যে দৃশ্যে তোমায় নিয়ে যাচ্ছি সেটা আরো বেশি ড্রামাটিক। স্টেশন মাস্টারের অফিসে এসে একটা সুসংবাদ পাওয়া গেল। গাড়ি ঘন্টা 2 লেট। মেয়েদের ওয়েটিং রুমে উঁকি মেরে দেখলাম সকন্যা গৃহিণী নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন। সময় কাটাবার এই সহজ আর সনাতন রাস্তাটা খোলা থাকতে আমি যে কেন এতক্ষণ এদিক ওদিক ঘুরে মরছি তার কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। কম্বল বগলে করে একটা নিরালা গোছের জায়গার সন্ধান করছি, এমন সময় মূর্তিমান বিঘ্নের মতো ধনরাজ এসে হাজির। কোথায় ছিলি এতক্ষণ? প্রশ্নের উত্তর পেলাম না। ও খানিকক্ষণ আমার মুখের দিকে চেয়ে থেকে বলল, যদি রাগ না করো তো একটা কথা বলি। কি বলবি বল না, রাগ করব কেন? শুয়োরটা তো পালিয়েছে। ওর বাপের ভাগ্যি আমি একটু পিছিয়ে পড়েছিলাম। 2 মিনিট আগে আসতে পারলে এক পাটি দাঁত ওর উপড়ে দিয়ে আসতাম। চোখ দুটো জ্বলে উঠল ধনরাজের। আমি বললাম, থাক, সে বাহাদুরি না দেখিয়ে ভালোই করেছ। ওর দাঁত আমাদের কোনো কাজে লাগতো না। এখনকার মতলবটা কি শুনি? সে তো তুমি বুঝতেই পারছো। তা কিছুটা পারছি, কিন্তু ওকে নিয়ে রাখবি কোথায়? ঘরেই রাখবো, আর কোথায় রাখবো? আমি অপলক চোখে চাইলাম ওর দিকে। ও একটু হেসে বলল, ঘরের বউকে লোকে আর কোথায় রাখে? সব ঘটনা শুনেছিস? শুনেছি। এরপরে আমার মুখে আর কথা সরল না। জানি অন্যের পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করা ওদের সমাজে বাধে না, কিন্তু তাই বলে ওই মেয়ে, ওর সমস্ত ইতিহাস জেনে শুনে? মনে হলো বাধা দেওয়াই আমার কর্তব্য। পথে ঘাটে এইসব হঠকারিতার জন্য ওকে একটা কড়া ধমক দেওয়া দরকার। কিন্তু তোমায় সত্যি বলছি ডেপুটি বাবু, ওর চোখের দিকে চেয়ে সুর আমার আপনি নরম হয়ে এলো। না, ঝোঁকের মাথায় বাহাদুরি দেখাবার কোনো লক্ষণ তো সেখানে নেই। এ তো ছেলে খেলা নয়। আমি যা কখনো পারবো না, আমি তো তুচ্ছ। অনেক বড় বড় আদর্শবাদী মহাপ্রাণ যুবক যেখানে পেছিয়ে আসবে, এই কুলিটার কাছে সেটা এতই সহজ। অনাবশ্যক জেনেও বললাম, ভালো করে ভেবে দেখেছিস? দেখেছি। ও রাজি হবে? তা জানিনি। জিজ্ঞেস করেছিলাম, কথা বলে না, খালি কাঁদতে লাগলো।
ও তাই বুঝি আমার ডাক পড়েছে, কিন্তু আমার বকশিস? ধনরাজ খপ করে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে মাথা নিচু করে দাঁড়ালো এক পাশে। সলজ্জ মুখে তার হাসি। ঘুমের আশা জলাঞ্জলি দিয়ে ওই হতভাগাটার সঙ্গ নিলাম। দোকানের সামনে থেকে উঠে গিয়ে একটা গাছের নিচে মেয়েটা বসেছিল। কাছে গিয়ে দাঁড়াতেই ধনরাজ বলল, ডাক্তারবাবু এসেছেন? সে মুখ তুলে একবার আমার দিকে তাকালো। মুখখানি ভারী মিষ্টি, চোখ দুটো এমন অসহায়, একবার দেখেই কেমন মায়া হলো মেয়েটার ওপর। ওদের পাহাড়ি ভাষায় বললাম, তোমার সব কথা শুনেছি। তোমার বাপ আছে কিনা জানি না, আমাকে তুমি তোমার বাপের মতোই বিশ্বাস করতে পারো। ধনরাজকে দেখিয়ে বললাম, ওকে আমি এতটুকু থেকে জানি, ছেলের মতোই জানি। ও যে কথা তোমায় বলেছে সেটা তুমি নিজেই ভেবে দেখো। আমি জোর করব না, কিন্তু এটা জোর দিয়েই বলবো, ওকে বিয়ে করে কোনো মেয়েই কোনোদিন দুঃখ পাবে না। মেয়েটা একবার কি ভাবল, তারপর আমার পায়ের উপর পড়ে বলল, তুমিই আমার বাপ বাবুজি। আর কিছু বলতে পারল না। যেটুকু বাকি ছিল জানিয়ে দিল ওর চোখের জল। একটা ছোটখাটো নাটক করে ফেললাম, কি বলো? অবশ্যই নাটকের আসল হিরো ওই বেটা ধনরাজ, আমি সাইড অ্যাক্টর মাত্র, বলে ডাক্তারবাবু হাহা করে খানিকটা কাষ্ঠ হাসি হাসলেন। আমি তার হাসিতে যোগ না দিয়ে গাম্ভীর্যের সঙ্গেই বললাম, আপনার রোলটা যে কি নাটকের শেষ পর্যন্ত না গেলে বুঝতে পারছি নে, অতএব নেক্সট সিন প্লিজ। ডাক্তারবাবু হাসি মুখে বললেন, আচ্ছা তাহলে শোনো। বউটাকে সুস্থ করে তুলতে লেগে গেল মাসখানেক। বলা বাহুল্য, এ সময়টাও আমার বাড়িতেই রইল। আমি হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম, গিন্নি রাজি হলেন না, সমস্ত ভার তুলে নিলেন নিজের হাতে। তবু একবার বোঝাতে চেষ্টা করলুম, হাসপাতালে তো বেশ ভালোই ব্যবস্থা আছে, এ ঝঞ্ঝাট বাড়িতে রাখতে চাইছ কেন? গৃহিণী সংক্ষেপে বললেন, সে কথা তোমরা বুঝবে না। তোমরা কথাটার উপর বেশ একটু জোর দিয়েই বললেন। জানি না কি তাঁর বক্তব্য, আমার কাছে ওটা হেঁয়ালি রয়ে গেল। হয়তো। আমি বাধা দিলাম, এর মধ্যে তো কোনো হেঁয়ালি নেই ডাক্তারবাবু। মেয়েদের এ যে কত বড় লাঞ্ছনা সে শুধু মেয়েরাই বুঝতে পারে। আমরা বুঝি বুদ্ধি দিয়ে, কিন্তু ওরা বোঝে ওদের সমস্ত অস্তিত্ব দিয়ে। তোমার কথা আমি মেনে নিতাম ভাই, বললেন ডাক্তারবাবু, যদি বুঝতাম মেয়েদের এই চরম লাঞ্ছনা আসে শুধু পুরুষদেরই কাছ থেকে। কিন্তু তা তো নয়। এই কথা কি শোনোনি? কত মেয়ে মানুষ এই নরক দৃশ্য শুধু যে পাশে দাঁড়িয়ে উপভোগ করে তা নয়, নিজে মেয়ে হয়েও আর একটা মেয়ের উপর লেলিয়ে দেয় নিজের স্বামী কিংবা তাঁর সঙ্গী কোনো জানোয়ার। বললাম, শুনেছি। সব্যসাচীর কথাটা মনে পড়ছে। গরুর মাংস কসাইখানা থেকে গরুই বয়ে নিয়ে আসে। কিন্তু তবু বলবো, ওরাই সব নয় যে। কল্যাণী ওই লাঞ্ছিতা পাহাড়ি মেয়েটার সেবার ভার নিজের হাতে তুলে নিয়ে ওর দুঃখের বোঝাটা একটু হালকা করতে চেয়েছিলেন। তিনিও ওদের জাত। যাক, তারপর বলুন। ডাক্তারবাবু শুরু করলেন। ধনরাজ তার বস্তির বাসা ছেড়ে দিয়ে বউ নিয়ে উঠে গেল পাহাড়তলির ওই দিকটায়, চা বাগানের আওতার বাইরে। বছরখানেক পরে ওদের একটি মেয়ে হলো। মেয়ে তো নয়, যেন এক রাশ টগর ফুল। ধনরাজ তার নাম রাখল লখিয়া। একটা রাতের প্রলয় বউটার দেহে যে ভাঙন দড়িয়ে দিয়েছিল, সারা জীবনে সেটা জোড়া লাগবার নয়। প্রসবের ধকল কাটিয়ে ওঠা কঠিন হল। এই প্রসঙ্গে একটা জিনিস তোমায় না বলে পারছি নে ডেপুটিবাবু। আমি ডাক্তার, অনেক সুদক্ষ নার্স নিজের চোখে দেখেছি। আন্তরিক সেবা যে কি বস্তু তাও দেখবার সুযোগ হয়েছে। কিন্তু পুরুষ মানুষ যে এমনি মায়ের মতো নিজের সমস্ত সত্তা ডুবিয়ে দিনের পর দিন রাতের পর রাত সমানে রুগী নিয়ে থাকতে পারে, ওই ধনরাজটাকে না দেখলে বিশ্বাস করতাম না। বউটা যে আরো বছর 2 বেঁচে গেল, সে শুধু ওই সেবার জোরে, তার জীবনী শক্তির জোরে নয়। 2 বছরের একটা শিশু নিয়ে ধনরাজ বিব্রত হয়ে পড়ল। আমরা বললাম, বিয়ে কর, মেয়েটাকে তো বাঁচাতে হবে।
ধনরাজ হেসে বলল, ওই হুকুমটা করো না বাবু, তার জিনিস কি আর কারো হাতে তুলে দিতে পারি? একটা দূর সম্পর্কের বুড়ি পিসি থেকে জুটিয়ে নিয়ে এলো। সে শুধু দুটো রেঁধে দিত আর মেয়েটাকে আগলে রাখত যতক্ষণ না ও কাজ থেকে ফেরে। মেয়েকে মানুষ করবার সমস্ত ভার নিল ওর নিজের হাতে। যা কিছু রোজগার সব যায় ওই মেয়ের পেছনে। সে মিশনারি স্কুলে পড়ে, তার রাশি রাশি জামা কাপড়, খেলনা, পুতুল, প্রসাধনের ঘটা। কুলিবস্তিতে সবাই ঠাট্টা বিদ্রুপ করে। ধনরাজ হেসে উড়িয়ে দেয়। হেড ক্লার্কবাবু বললেন একদিন, ধনরাজের কাণ্ডটা দেখেছেন মশাই? মেয়েটাকে তো ধিঙ্গি করে তুলল, এবার বিয়ে দেবে কেমন করে? ওই মেম সাহেব তো আর সত্যিই কোনো কুলি কামিনের ঘর করতে পারবে না। ব্যাপারটা সত্যি ভাববার মতো। মেয়েটাও দেখতে দেখতে বড় হয়ে উঠল। নাম লক্ষিয়া। দেখতে সে লক্ষ্মী প্রতিমাকেও হার মানায়। ধনরাজকে ডেকে বললাম, লক্ষিয়ার বিয়ের কতদূর কি করলি? ও করুণভাবে বলল, তুমি তো সবই জানো বাবু। হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারি এমন একটা ছেলেও তো দেখছি না এ অঞ্চলে। তাহলে কি করতে চাস? মেয়ে বড় হয়ে উঠছে, জায়গা ভালো নয়। ধনরাজ নিঃশ্বাস ফেলে বলল, সে কি আর জানি নে, কত সাবধানে যে রাখতে হয় মেয়েটাকে। তারপর একটু কাছে সরে এসে চাপা গলায় বলল, সপাঁচে টাকা জমিয়েছি। সব তো ওরই। শহরে গেলে কি লেখাপড়া জানা একটা ভালো ছেলে জুটবে না আমার লক্ষিয়ার জন্যে? দেখলাম প্রস্তাবটা মন্দ নয়। একটা মোটামুটি আলোচনা করে আপাতত স্থির হলো ও মাসখানেকের ছুটির ব্যবস্থা করে লক্ষিয়াকে নিয়ে দার্জিলিং যাবে। ওর এক মাস্তুতো ভাই পুলিশে কাজ করে, সেখানে উঠে একটা ভালো গোছের নেপালি ছেলের সঙ্গে চেষ্টা করা হবে। এরই দিন কয়েক পরে বিকালের দিকে ম্যানেজার নটন সাহেব আমাকে আর হেড ক্লার্ক বাবুকে সঙ্গে করে বেরিয়েছিলেন পাহাড়তলির ওই দিকটা ঘুরে দেখবার জন্য। ফিরবার পথে একটা ছোট বাড়ির সামনে দেখলাম একটি 15-16 বছরের মেয়ে ছাগলকে পাতা খাওয়াচ্ছে। তার রূপ, তার স্বাস্থ্য, তার সাজ পোশাক সব মিলিয়ে বেশ একটা মার্জিত সপ্রতিভ ভাব। ও অঞ্চলে এমন বেমানান যে কারো চোখ না পড়ে পারে না। সাহেব খানিকক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে জিজ্ঞাসা করলেন, মেয়েটি কে ডাক্তার? আমি জবাব দেবার আগেই হেড ক্লার্ক বাবু বললেন, ধনরাজ তামাংয়ের মেয়ে। সাহেব আকাশ থেকে পড়লেন, ইউ মিন আওয়ার ধনরাজ? হ্যাঁ, আমাদের ধনরাজই বটে। দিন দুই পরে সাহেব হুকুম দিলেন ধনরাজকে বস্তিতে উঠে আসতে হবে। তাঁর কুলি সর্দারকে তিনি বাইরে থাকতে দিতে পারেন না। ধনরাজ রাজি হল না। সাহেব গম্ভীর হয়ে গেলেন। কয়েকদিন পর ধনরাজ ছুটির দরখাস্ত করল। সেটা সরাসরি নামঞ্জুর হয়ে গেল। এরই ঠিক পরের রবিবার আবার এক পার্টির ব্যবস্থা হলো সাহেবের বাংলোয়। নাচ গান খানা পিনার বিরাট আয়োজন। বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রিত হলেন নবাগত শ্বেতাঙ্গ পুলিশ সাহেব। ধনরাজকে পাঠানো হলো মদের দোকানে। এমন অসময় হুকুম এলো যে ফিরতে বেজে গেল রাত 12টা। বোতলগুলো কোনো রকমের সাহেবের কুঠিতে পৌঁছে দিয়ে সে ছুটল নিজের বাড়ি। গিয়ে দেখল পিসি কপাল চাপড়াচ্ছে, লক্ষিয়া নাই। বারবার প্রশ্ন করে তার থেকে এইটুকু সংগ্রহ করা গেল যে কতকগুলো চাপরাশ পড়া সন্ডা মতন লোক মেয়েটাকে মুখে কাপড় দিয়ে নিয়ে গেছে। ধনরাজ ঊর্ধ্বশ্বাসে ছুটল সাহেবের বাংলোয়। বেয়ারা চাপরাশির বেড়া ডিঙিয়ে একেবারে সোজা হানা দিল নটনের বেডরুমে। দরজা ভেতর থেকে বন্ধ। ধনরাজ তখন সত্যি পাগল হয়ে গেছে। প্রাণপণে কিল চর লাথি মারছে দরজায় আর চিৎকার করছে, দরজা খোলো, খোলো দরজা। নটন বেরিয়ে এলেন। লক্ষিয়া কোথায়? গর্জে উঠল ধনরাজ। লাল পানির কল্যাণে তখন সাহেবের তুরীয় অবস্থা। জড়িয়ে জড়িয়ে বললেন, লক্ষিয়া কো হাম শাদি কর লিয়া, আই এম ইয়োর সন ইন ল। চোপড়া উল্লুক বলে ধনরাজ ঝাঁপিয়ে পড়ল তার মনিবের ঘাড়ে এবং উদ্যত নাকের ওপর বসিয়ে দিল তার পাহাড়ি হাতের ঘুষি। মিস্টার নটন ভূতলে আশ্রয় নিলেন। শ্বেতাঙ্গের পবিত্র রক্তে কালো আদমির দেশ ধন্য হল।
পুলিশের বড় কর্তা স্বয়ং উপস্থিত তাঁর দলবল নিয়ে। লুণ্ঠিত দ্রব্যের তিনিও একজন অংশীদার, কাজেই পরের দৃশ্যটা অনুমান করতে কষ্ট হবে না। অনুমান কেন, খানিকটা নমুনা তো নিজের চোখেই দেখছো আজ। ডাক্তারবাবু সিগারেট ধরালেন, ঘড়ি দেখে বললেন, ইস, অনেক রাত করে ফেলেছি, যাও এবার তুমি খাওগে, আমি উঠি। আমি হঠাৎ অসংলগ্নভাবে প্রশ্ন করলাম, মেয়েটার কি হলো ডাক্তারবাবু? তুমিও যেমন, সে খবর রাখে কে? শুনেছিলাম তার নাকি ঘন ঘন ফিট হচ্ছে। আচ্ছা, ওকে কি উদ্ধার করা যায় না? ডাক্তারবাবু উঠে দাঁড়িয়ে আমার দু কাঁধের উপর দুটো হাত রেখে হেসে বললেন, তুমি সত্যি ছেলে মানুষ। উনি যাবার জন্য পা বাড়াতেই আমার যেন হঠাৎ জ্ঞান ফিরে এলো। বাধা দিয়ে বললাম, এ কি, এত রাত্রে কোথায় যাচ্ছেন? না না, যা হোক দুটো মুখে দিয়ে শুয়ে পড়ুন, ভোরে উঠিয়ে দেব। ডাক্তার আমার একটা হাত ধরে বললেন, সে হবার জো নেই ভাই, ঘোড়া অপেক্ষা করছে, এখনই বেরিয়ে পড়তে হবে, ভোরবেলা বাগানে হাজির হওয়া চাই। চমকে উঠলাম, বলেন কি, এই দারুণ শীতে, এই গভীর রাত্রে? ডাক্তারের মুখে ম্লান হাসি দেখা দিল। কি করব ভাই, চাকরি। বারান্দায় বেরিয়ে এসে আবার একটা খাপছাড়া প্রশ্ন করলাম, আচ্ছা ডাক্তারবাবু, ধনরাজকে আসামি করে ওরা মামলা করলে না কেন? ম্যানেজারকে জখম করেছে, মস্ত বড় চার্জ। ডাক্তারবাবু হেসে বললেন, প্রশ্নটা কিন্তু তোমার মতো বুদ্ধিমান ছেলের যোগ্য হল না ডেপুটি বাবু। মকদ্দমা চলতে পারে, কিন্তু ধনরাজকে আদালতে দাঁড় করালে লোকিয়া তো আর চাপা থাকবে না। তার চেয়ে সহজ, নিরাপদ এবং মোক্ষম পন্থা হল ওকে বেমালুম পাগল বানিয়ে দেওয়া। আমি তর্ক তুললাম, সেটাই কি সহজ পন্থা হলো? একটা ভালো মানুষকে পাগল বানাতে হবে, মেডিকেল সার্টিফিকেট চাইতো। ডাক্তারবাবু হো হো করে হেসে উঠলেন, আর কোনো জবাব দিলেন না। দেখতে দেখতে সেই চলন্ত কাপড় চোপড়ের বান্ডিল পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল। আমি নিঃশব্দে সেই দিকে চেয়ে রইলাম। কে এই লোকটা? অখ্যাত, অজ্ঞাত, খ্যাপাটে ধরনের চা বাগানের ডাক্তার, কিন্তু কেমন করে জানি না আমার মতো শিক্ষাভিমানীর মনের কোণে কোথায় একটা দাগ রেখে গেল। তার সঙ্গে আর দেখা হয়নি। ধনরাজ কাহিনীর বাকি অংশটা অত্যন্ত সংক্ষিপ্ত। গায়ের দাগ মিলিয়ে যেতে তার প্রায় লাগলো মাস 2। সেই সময়ের মধ্যে শ্বেতাঙ্গ সিভিল সার্জন বার কয়েক জেল পরিদর্শন করলেন। তারপর একদিন কোর্ট থেকে অর্ডার এলো, সিভিল সার্জনের অভিমত গ্রহণ করে ধনরাজ তামাংকে উন্মাদ সাব্যস্ত করা হলো। অবিলম্বে তাকে প্রয়োজনীয় দলিলপত্র সহ রাঁচি মেন্টাল হাসপাতালে স্থানান্তরিত করা হোক। দলিলের মধ্যে দেখলাম একটা পুলিশের রিপোর্ট। পাহাড়ি দারোগা লিখেছেন, তদন্তে জানা গেল ধনরাজ নিয়মিত গঞ্জিকা সেবী। তার পিতৃকুলে একদিকে ব্যক্তির মস্তিষ্ক বিকৃতির ইতিহাস বিদ্যমান। অতএব হাকিমের আদেশ মতো আমি একদিন তাকে পুলিশের হাতে সঁপে দিলাম। দুর্দান্ত পাগল বলে জেল কোডের নির্দেশ অনুসারে গাড়ির একটা গোটা কামরা রিজার্ভ করে দিলাম দার্জিলিং থেকে রাঁচি রোড। পুলিশের লোকেরা যখন ওকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধল, ও একটি কথাও বলল না। শুধু মনে হলো ওর অবসন্ন চোখ দুটিতে ফুটে উঠেছে একটা নিষ্ফল প্রশ্ন, আমার লক্ষিয়া কোথায় রইল? হয়তো এসবই আমার কল্পনা কিংবা চোখের বিভ্রম। গোজাতির সেবা যদি পুণ্য সঞ্চয়ের পরম পন্থা বলে স্বীকৃত হয়ে থাকে, জেল প্রাঙ্গণ অবশ্যই একটি পুণ্যক্ষেত্র। ছোট বড় সব জেলেই একটি করে ডেয়ারি বা গোশালা আছে, এবং সেখানকার যারা অধিবাসী তাদের সেবার উপকরণ সাধু গুরুমহন্তের ঈর্ষার উদ্রেক করবে। তাদের বাসের জন্য সুদৃশ্য ইমারত, পানভোজনের জন্য অনায়াসলব্ধ মহার্ঘ খানা এবং দলন মর্দনের জন্য বিনা মাইনের অনুগত ভৃত্য। মাঠে মাঠে চড়ে বেড়াবার দৈন্য কিংবা মাটির ঘাস কুটে খাবার উঞ্চবৃত্তি তাদের কোনোদিন স্পর্শ করে না। তারা বংশগৌরবে কুলীন এবং মেদ বাহুল্যে অভিজাত। গিরিন্দা মিথ্যা বলেনি। অক্ষয় পুণ্যের অধিকারী যারা, তারাই পরজন্মে জেলের গরু হয়ে জন্মায়। ইংরেজের তৎকালীন তত্ত্বাবধানে যেমন ডায়ার্কি, ডেয়ারি বিধানেও তেমনি দ্বৈত শাসনের ব্যবস্থা।
গোধনের কুল রক্ষা এবং খাদ্য নির্ধারণের দায়িত্ব নিয়ে রয়েছেন পশুপালন বিভাগ, আর কারা বিভাগের হাতে রয়েছে দুগ্ধ ভাণ্ড। একদিকে পশু ডাক্তার আর একদিকে জেল ডাক্তার। প্রথম ব্যক্তিটি নিষ্কাম ধর্মে দীক্ষিত, তার অধিকার শুধু কর্মণ্যেব। দ্বিতীয়টি কর্মাতীত মহাপুরুষ, তার দৃষ্টি নিবদ্ধ শুধু ফলেষু। যাদের নিয়ে দার্শনিক ভেদাভেদ, তারা শেঠের বাছা ষষ্ঠীর দাস হয়ে তৈলচিক্কণ দেহে পরম সুখে বেঁচে বর্তে থেকেই তাদের কর্তব্য শেষ করেন। চতুর্থ পক্ষ অর্থাৎ আমরা সকৌতুকে লক্ষ্য করি, গোধনের নদর দেহ যেমন শুক্লপক্ষের শশীকলার মতো দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করতে থাকে, তার দুধের অঙ্ক তেমনি কৃষ্ণপক্ষের চন্দ্রের মতো ক্রমশ বিলীয়মান। অধিকাংশ জেল ডেয়ারির এই হল সংক্ষিপ্ত ইতিহাস। বলা বাহুল্য, আমাদের ক্ষেত্রেও এই সাধারণ রীতির বিশেষ ব্যতিক্রম ঘটেনি। একদিন কাগজপত্র সই করতে করতে দুগ্ধাঙ্কের এই তথ্যটি বড় সাহেবের নজরে পড়ে গেল। ডেয়ারির হিসাব রক্ষার দায়িত্ব ডাক্তারের, অতএব ডাক্তার থাপার ডাক পড়ল। সাহেব প্রশ্ন করলেন, ডক্টর, তোমার দুধ কমে যাচ্ছে কেন দিন দিন? ডাক্তার শুষ্ক কণ্ঠে উত্তর করল, আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো? তাহলে জানবে কে? ডাক্তার নিরুত্তর। মিস্টার রয় গলা চড়িয়ে বললেন, বলো, দুধের খবর তুমি না জানলে জানবে কে? ডাক্তার একবার আমার মুখের দিকে, একবার জেলার সাহেবের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো এবং কোনো তরফ থেকে কোনো ভরসা না পেয়ে ক্ষীণ কণ্ঠে বললে, দ্য কাউজ মাইট নো স্যার। মিস্টার রয় হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। বোধহয় সন্দেহ হল ডাক্তার বিদ্রূপ করছে। পরক্ষণেই তার নিতান্ত অসহায় দুটি চোখের দিকে তাকিয়ে কি মনে হলো জানি না, তিনি সহসা উচ্চ হাস্য করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে বললেন, অল রাইট, ইউ মে গো। আমি প্রবেশনার, অতএব দুগ্ধ হ্রাসের রহস্য উদ্ঘাটন করবার ভার পড়ল আমার উপর। আমি যথারীতি তদন্ত শুরু করলাম। 2-4 দিনেই বুঝতে পারা গেল একজন দেশওয়ালি জমাদারের একটি বৃহৎ লোটা এই ব্যাপারের সঙ্গে জড়িত। গেটকিপারকে চেপে ধরলাম। তুমি ক্যা করতা হ্যাঁ জি? লোটা তো সচল পদার্থ নয় যে নিজে নিজে পায়ে হেঁটে বেরিয়ে যাবে। এরকম চলতে থাকলে তোমার নকরি অচল হয়ে যাবে বলে দিচ্ছি। সে আশ্বাস দিল, সব ঠিক হো জায়গা। পরদিন লোটা অন্তর্ধান করল। দুধের অঙ্ক বেড়ে গেল 1 লাফে কয়েক ধাপ। মনিব খুশি হলেন। কদিন না যেতেই আবার যে সেই। গেটকিপারকে ডেকে বললাম, তোমার আর রক্ষে নেই, প্যাক আপ প্লিজ, লোটা কম্বল বেঁধেছে দে, তৈরি হও। সে জানালো, দুধ যাচ্ছে ঠিকই, কিন্তু লোটাসে নেই। নাই বা হলো লোটাসে, হাঁড়ি কিংবা ঘড়াসে যাচ্ছে বলে তোমার দায়িত্ব কমে যাবে? তুমি তো তল্লাশি করছো না ঠিক মতো। এই কথার উত্তর না দিয়ে সে বলল, ভোরবেলা একবার মেহেরবানি করে যদি আসেন, সব নিজের চোখেই দেখতে পারেন। তাই হলো, গেলাম ভোরবেলায়। ডেয়ারিতে তখন দোহন পর্ব শুরু হয়েছে। গেটকিপারের পরামর্শ মতো আমরা লুকিয়ে রইলাম পাশেই এক পাঁচিলের আড়ালে। সেই বিশালকায় জমাদার সাহেব চেয়ার জুড়ে বসে আছেন, আর তাকে ঘিরে শোভা পাচ্ছে তার অনুগত কয়েদিদের দল। কি একটা হাসির কথা হচ্ছিল, সবটা শোনা গেল না। শেষটুকু শুনলাম, 3 দিনের ছোকরা লাগতে আসে আমার সঙ্গে, ঠেকাক দেখি কেমন বাহাদুর। বুঝলাম ছোকরাটি এই অধম। জমাদার সাহেবের আস্ফালন যে নেহাত শূন্য গর্ভ নয়, পরক্ষণেই বোঝা গেল। একজন কয়েদি একটা বালতি করে খানিকটা দুধ তার হাতে এনে দিল এবং তিনি কাল বিলম্ব না করে সেটা ঢকঢক করে ঢেলে দিলেন গলার মধ্যে। 3 আন্দাজ খাঁটি কাঁচা দুধ। পাত্রটি নিঃশেষ করে স্ফীত উদরে হাত বুলোতে বুলোতে একটা রাজোচিত উদ্গার তুললেন এবং তারপরেই যেন ভূত দেখে চমকে উঠলেন। পরের দৃশ্য নিতান্ত করুণ। যে ছোকরাকে তিনি 2 মিনিট আগে একেবারে নস্যাৎ করে দিয়েছিলেন, তারই পদপ্রান্তে লুটিয়ে পড়ল তাঁর দুগ্ধপুষ্ট নধর দেহ।
গেটকিপারের অসহায় অবস্থাটা উপলব্ধি করা গেল। লোটা নয়, হাঁড়ি নয়, দুগ্ধ বহনের এমন পাত্রও আছে যেখানে তার তল্লাশি সত্যিই অচল। সরকারি চাকরির সুখ সুবিধা বহুবিধ। তার ফিরিস্তি দিতে গিয়ে নিজ ক্যাম্পের বিরাগভাজন এবং অপর ক্যাম্পের ঈর্ষাভাজন হতে চাইনি। তার মধ্য থেকে একটি জিনিস শুধু উল্লেখ করব, যেটা আমার কাছে সবচেয়ে লোভনীয়। তার নাম ছুটি। ছুটি, তারই বা রকম কত। তার ব্যাখ্যা, বিন্যাস, বিবরণ এবং টিকা টিপ্পণীর অসংখ্য জটিল ধারা জুড়ে আছে ফান্ডামেন্টাল রুলসের একটি মস্ত বড় দুর্বোধ্য অধ্যায়। প্রথম ধরুন ক্যাজুয়াল লিভ। বছর পড়তেই 15 দিন। একসঙ্গে নিন কিংবা একটু একটু করে ভোগ করুন, কিন্তু যা কিছু করবেন 31শে ডিসেম্বরের মধ্যে। তারপরেই সব পচে গেল। প্রিভিলেজ লিভ বা যাকে বলে হক ছুটি পচনশীল পদার্থ নয়। বছর ঘুরে এলেই 1 মাস 2 দিন জমা হলো আপনার অ্যাকাউন্টে, বাড়তে থাকলো ভাগ্যবান ব্যক্তির ব্যাংক ব্যালেন্সের মতো। তারপর সুযোগ মতো নিয়ে নিন পুরো 4 মাস। সবটাই পাবেন পুরো তলবে। পরিশ্রম নেই, কিন্তু পারিশ্রমিক অক্ষুণ্ণ রইল। স্বচ্ছন্দে বেরিয়ে আসুন সেতুবন্ধ রামেশ্বর কিংবা ডেরা ইসমাইল খাঁ। সাগর ডিঙিয়ে হোমে যেতে চান? তাহলে তো সোনায় সোহাগা। ওই 4 মাসটা এক লাফে 8 মাস হয়ে যাবে। স্বর্গসুখ আর কাকে বলে। 3 নম্বর মেডিকেল লিভ। অসুখের দরুন ছুটি। ঘাবড়াবেন না, অসুখের দরকার পড়ে না। দরকার শুধু একখানা ডাক্তারি সার্টিফিকেট। সেটুকু সংগ্রহ করতে যে অক্ষম, সরকারি চাকরির সে যোগ্য নয়। তালিকা আর বাড়াতে চাই না। সবচেয়ে যেটা সেরা ছুটি, তার উল্লেখ নেই কোনো আইনের গ্রন্থে। তার নাম ফ্রেঞ্চ লিভ। যখন খুশি, যতবার খুশি, একটু ঘুরে আসি স্যার বলে বেরিয়ে পড়ুন। এই ছুটির কোনো হিসাব নেই। আছে একটি মাত্র শর্ত, বসকে প্রসন্ন রাখতে হবে। সে দুর্লভ সৌভাগ্য আমি অর্জন করতে পারিনি। আমার একমাত্র পথ দরখাস্ত এবং তার ফলাফলের জন্য অধীর প্রতীক্ষা। বহু কষ্টে, বহু বিড়ম্বনার পর শেষ মুহূর্তে 15 দিন ক্যাজুয়াল লিভ ছুটি করা গেল। আর একটি দিন দেরি হলেই তার পচন ক্রিয়া শুরু হয়ে যেত। কাশ্মীর নয়, চিদাম্বরম নয়, সেই পুরাতন কলকাতার বহু পুরাতন বন্ধু সমাজেই কাটিয়ে এলাম 2 সপ্তাহ। ফিরে এসে দেখি আমার দরজায় যে তালাটি ঝুলছে তার একমাত্র যোগ্য স্থান হতে পারত কোনো রাজবাটির সিংহদ্বার। এই অতি সতর্কতার কারণ ছিল, শুনলাম ঠিক আগের রাতেই আমার একমাত্র কাণ্ডারি শ্রীমান বাম বাহাদুর ওরফে কেটা হঠাৎ অন্তর্ধান করেছেন এবং তার সহযাত্রী হয়েছে আমার একমাত্র সম্পত্তি, একটি শূন্যগর্ভ স্টিল ট্রাঙ্ক আর কয়েকটি ঘটি বাটি। যে সিপাহীটির ওপর আমার কুঠি তদারকের ভার ছিল, সে তার স্বদেশী ভাষায় বিস্তর আফসোস জানালো। আফসোস আমারও হলো, কিন্তু সেটা আমার অপহৃত সম্পত্তির জন্যে নয়, অপহরণের পরিশ্রম যে ভোগ করল তার জন্যে। সিপাহীটি জানতে চাইল দোকান থেকে চা আনতে হবে কিনা। বললাম, না থাক। দোসরা নকর একটা সন্ধান করবার প্রস্তাব জানালো, তাও আপাতত না মঞ্জুর করে দিলাম। স্মাইলস সাহেবের সেলফ হেল্প নামক প্রসিদ্ধ গ্রন্থ আমার পড়া ছিল এবং বাংলায় স্বাবলম্বন সম্বন্ধে অনেক রচনাও একদিন মুখস্থ করেছি। এতকাল পরে সেসব বহুমূল্য উপদেশ কার্যক্ষেত্রে প্রয়োগ করবার সুযোগ উপস্থিত। দুশ্চিন্তার কারণ ছিল না। নগদ 5 টাকা ব্যয় করে একখানা সচিত্র রন্ধন শিক্ষা এখানে আসবার আগেই সংগ্রহ করেছিলাম। অবিলম্বে চায়ের প্রয়োজন এবং তার প্রথম পর্ব স্টোভ ধরানো। 8 বোতল স্পিরিট সহযোগে 8 ঘন্টা পাম্প চালিয়ে সেটা কোনো রকমের সমাধা হলো। অতঃপর কি করণীয় সে সম্বন্ধে সদ্য জ্ঞান লাভের উদ্দেশ্যে চা প্রস্তুত প্রণালী অধ্যায়টা সবে খুলে বসেছি, এমন সময় দরজায় কাঞ্চির আবির্ভাব। একটি অতুলনীয় কৌতুক হাসির অভিনন্দন মনে মনে আশা করছিলাম। হঠাৎ শিউরে উঠলাম তার মুখের দিকে চেয়ে।
এ কি হয়েছে কাঞ্চির? দুদিন আগেও যে মুখ ছিল কলহাস্যমুখর, আনন্দোচ্ছল, সহসা কার নির্মম অভিশাপে সে যেন নিষ্প্রাণ পাথর হয়ে গেছে। সর্বাঙ্গে গভীর বিষাদের মৌন ছায়া। এ কটা দিনেই যেন তার বয়স বেড়ে গেছে কয়েক বছর। আমি এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে কাঞ্চি? সে আমার ব্যাকুল প্রশ্নের কোনো উত্তর দিল না। হাতে ছিল খাবারের থালা। ধীরে ধীরে ঘরে ঢুকে সেটা সামনের টুলের উপর রেখে মৃদুস্বরে বলল, বড়ি আম্মা পাঠিয়ে দিলেন। তারপর স্টোভটা নিভিয়ে দিয়ে যেতে যেতে বলল, চা নিয়ে আসছি। যতদূর দৃষ্টি যায় আমার বিস্মিত চোখ তাকে অনুসরণ করল, কিন্তু সে একবারও ফিরে চাইল না। চা নিয়ে এলো ডাক্তারের বছর দশেকের মেয়ে রুবি। টি পটটা টুলের ওপর রেখে বলল, চা কিন্তু আজ আমি করেছি বাবুজি, দেখো দুধ, চিনি আর। কাঞ্চি এলো না রুমি? তাকে যে বাড়ি আম্মা নাইতে পাঠিয়ে দিলেন। নাইতে? এত সকাল সকাল? ও, তুমি জানো না বুঝি? বড় বড় চোখ করে বলল রুমি, কাঞ্চির যে আজ বিয়ে। কাঞ্চির বিয়ে? যন্ত্রচালিত পুতুলের মতো আবৃত্তি করলাম আমি। বিয়েতে কারা কারা এসেছে আর কারা আসেনি, কখানা গয়না হলো তার, কে কোন জিনিসটা দিলে, এমনি আরো কত কি। তার কতক আমার কানে গেল, কতক গেল না। জানালার বাইরে সদ্য মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল প্রভাতের দিকে তাকালাম। দেখলাম তার মরণাহত পাণ্ডুর রূপ। অনাগত জীবনের দীর্ঘ পথের দিকে তাকালাম। দেখলাম সবটাই রুক্ষ ও ঊষর, কোথাও নেই এক বিন্দু শ্যামলিমা। সম্বিত ফিরে এলো রুমির ধমকে, তুমি তো কিছুই খাচ্ছ না বাবুজি, আমি আর কতক্ষণ বসে থাকব? বললাম, তুই এখন যা রুমি, এসব থালা টালা পরে এসে নিয়ে যাস। বাহ, তুমি না খেলে আমি যাই কি করে? কেন? কাঞ্চি বকবে যে। না না, বকবে না, তুই যা। হ্যাঁ, তুমি তো খুব জানো, এক্ষুনি বললে বকবে। কি বললে? বললে, রুমি, খাবার আমি রেখে এসেছি, তুই এক পেয়ালা চা করে বাবুজিকে দিয়ে আয়। 3 চামচ চিনি দিস কিন্তু, বাবুজি চিনি বেশি খায়। আর দিয়েই যেন চলে আসিস নে, সামনে বসে খাওয়াবি, কিচ্ছু যেন ফেলে না রাখে, তাহলে কিন্তু ভীষণ বকবো তোকে। এই কাঞ্চি আজ চলে যাচ্ছে চিরদিনের তরে। একটি মাত্র রাত্রির ব্যবধান, তারপরে আর তাকে দেখতে পাবো না। এই তো সেদিনের কথা, একটা মাসও হয়নি। এইখানে বসে এ কথা ও কথার পরও হঠাৎ সে জিজ্ঞাসা করেছিল, বাবুজি, বউ আসবে কবে? হেসে বলেছিলাম, বউ বলে যে একজনকে আসতেই হবে এরকম চুক্তি তো কারোর সঙ্গে করিনি। ও মা, তুমি চিরকাল এমনি একলাটি থাকবে? তোমাকে দেখবে কে? কেন, যার গরজ সেই দেখবে। কাঞ্চির হাস্যোজ্জ্বল মুখের ওপর হঠাৎ ঘনিয়ে এলো বেদনার ছায়া। কণ্ঠে বেজে উঠল অপূর্ব করুণ সুর। ওই জানালার বাইরে চেয়ে ধীরে ধীরে বলেছিল, সে কপাল তো সে করে আসেনি, আজ হোক কাল হোক যেতে তাকে একদিন হবেই। সেই দিনটা যে এত কাছে ঘনিয়ে এসেছিল সেও জানত না, আমিও বুঝতে পারিনি। রুমির দ্বিতীয় ধমক খেয়ে খাবার তালায় হাত দিতে হলো। এই কটি তুচ্ছ খাদ্যবস্তু, একে উপলক্ষ করেও কি না পেয়েছি এই পাহাড়ি মেয়েটির হাত থেকে। শুধু আজ নয়, আমার এই কেটা যন্ত্রটি তো বিকল হয়েই আছে। কতদিন দেখেছি সে খবরটা যখন আমার কানে এলো, তার আগেই ও বাড়ি থেকে এসে গেছে খাবারের থালা। খাবারটা বরাবরই আসে বাড়িয়াম্মার নামে, কিন্তু আমি তার মধ্যে আর একখানা শুভ্র কল্যাণ হস্তের স্পর্শ পাই। আজই তার শেষ। সে স্পর্শ এ জীবনে আর কোনোদিন পাব না। ঘণ্টাখানেক পরেই বাড়িয়াম্মা এলেন নিমন্ত্রণ করতে। বললেন, মেয়েটার মা নেই, বাপ নেই, এক আমি ছাড়া আপনার বলতে কেউ নেই। সম্বন্ধটা হঠাৎ জুটে গেল। ছেলেটা মোটামুটি ভালো, অথচ দিতে থুতে হবে না কিছুই। তাই আর 7-5 না ভেবে দিলাম বিদায় করে।
তোমাকেও বড্ড ভালোবাসে। তুমি দাঁড়িয়ে থেকে আশীর্বাদ করলে কাঞ্চি আমার সুখী হবে। একটু কষ্ট করে আসতে হবে বাবুজি, আসবে তো? আমি সাগ্রহে বললাম, যাব বই কি বাড়ি আম্মা, নিশ্চয়ই যাব। কথা দিলাম, কিন্তু বাড়ি আম্মা চলে যেতে না যেতেই কেমন যেন ওলট পালট হয়ে গেল মনের ভিতরটা। কর্তব্যবোধ আঁকড়ে ধরে শক্ত হয়ে দাঁড়াতে চেষ্টা করলাম। সব ব্যর্থ হলো। কেবলই মনে হতে লাগলো যাবার আমার উপায় নেই, পালাতে হবে, যেখানে হোক পালাতে হবে। ছুটি ফুরাতে তখনও একদিন বাকি। হঠাৎ মনে পড়ল এক বাল্যবন্ধু থাকেন কার্শিয়াং, পিডব্লিউডির কর্ণধার। তাঁর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ডাক্তার থাপার নামে একটা চিঠি লিখে গেলাম। বাড়ি আম্মাকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে বলবেন অত্যন্ত জরুরি প্রয়োজনে আমাকে হঠাৎ কার্শিয়াং যেতে হচ্ছে। কাঞ্চির বিয়ে দেখা হলো না, ভারী দুঃখ রইল, ওকে সর্বান্তঃকরণে আশীর্বাদ করছি, ইত্যাদি। পরদিন ফিরবার পালা। ওখানে ভালো লাগলো না। সকাল সকালই বেরিয়ে পড়লাম। স্টেশনে এসে দেখলাম গাড়ির তখনও অনেক বাকি। খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করা গেল। সময় কাটতে চায় না, মানুষের ভিড় অসহ্য। ওয়েটিং রুমটায় উঁকি মেরে দেখলাম একেবারে ফাঁকা। এক কাপ চায়ের অর্ডার দিয়ে ইজি চেয়ারে গা এলিয়ে দিলাম। যখন তখন চায় আমার রুচি নেই। সেদিন কি হলো জানি না, পরপর 2 কাপ কখন গলায় চলে গেল জানতেই পারলুম না। তৃতীয় কাপের জন্যে বয়টাকে ডাকবো কিনা ভাবছি, হঠাৎ নজর পড়ল বাইরের দিকে। চমকে উঠলাম। বিস্ময়ে, আনন্দে না বেদনায় বুঝতে পারিনি। দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছি, আনত ম্লান মুখ, পরনে নববধূর বেশ, পেছনে দাঁড়িয়ে তার বর। সোজা হয়ে বসে ওদের অভ্যর্থনা করলাম। সহাস্যে সহজভাবেই বললাম, এসো। ছেলেটি মিলিটারি কায়দায় এক সেলাম করল, তারপর সবিনয়ে অনুমতি নিয়ে বাইরে চলে গেল। কাঞ্চি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো আমার কাছটিতে। কিছুক্ষণ নিঃশব্দে কেটে গেল। আমি তার ডান হাতখানি আমার হাতের মধ্যে টেনে নিয়ে বললাম, তোমার বিয়েতে থাকতে পারলুম না, সেজন্য দুঃখ করো না কাঞ্চি। তুমি তো সবই জানো, পারো তো আমাকে ক্ষমা করো। কাঞ্চি তরিতাহতের মতো 2 হাতে আমার হাতখানি জড়িয়ে ধরে বলল, সে কি কথা বাবুজি, তুমি ক্ষমা চাইছো আমার কাছে? আমারই যে তোমার কাছে অপরাধের অন্ত নেই। তার অপরাধ কোথায় জানি না, তবু প্রতিবাদ করলাম না। আরও কিছুক্ষণ পরে সে সহজ মৃদুকণ্ঠে বলল, আজই ফিরছ? বললাম, হ্যাঁ। একটু অপেক্ষা করে আবার বলল, ছুটি তো তোমার পাওনা আছে, আরও কিছুদিন বরং বাড়ি থেকে এসো। জিজ্ঞাসা করলাম, কেন? কেন? হতাশভাবে জবাব দিল কাঞ্চি, সে কথাও কি বলে দিতে হবে? কে আছে তোমার ওখানে? কে দেখবে? তেষ্টা পেলে 1 গ্লাস জল যে চেয়ে খেতে জানে না, তার কষ্টের কি শেষ আছে? কতদিন না খেয়ে ঘুমিয়ে পড়বে সে তো আমি চোখের ওপর দেখতে পাচ্ছি। না, ছুটি তোমাকে নিতেই হবে, তা না হলে ভীষণ রাগ করব আমি। হেসে বললাম, বেশ, না হয় নিলাম, কিন্তু ছুটির তো শেষ আছে। তারপর যখন ফিরবে, বিয়ে থা সেরে একেবারে বউ নিয়ে এসো। তার উদ্বেগ আকুল চোখ দুটোর দিকে চেয়ে বললাম, তাহলে তুমি সুখী হবে কাঞ্চি? হব না? তুমি ভালো আছো, সুখে আছো, তোমার কোনো কষ্ট নেই, দূর থেকে এইটুকু যদি শুনতে পাই, সেই তো আমার পরম সুখ। আরও বোধহয় কিছু বলতে চেয়েছিল, কিন্তু গলাটা ধরে এলো। রক্তাভ গণ্ড বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অবাধ অশ্রু। যাবার সময় হয়ে গিয়েছিল। ওড়নার প্রান্তে অশ্রুরেখা মুছে ফেলে সে আস্তে আস্তে এগিয়ে এলো। মাটিতে হাঁটু রেখে উপুর হয়ে আমার পায়ের ওপর মাথা ঠেকিয়ে প্রণাম করল। বাধা দিলাম না। নত হয়ে ডান হাতখানা তার পিঠের ওপর রেখে মনে মনে বোধহয় আশীর্বাদ করলাম। সমস্ত দেহটা তার থরথর করে কেঁপে উঠল। পরক্ষণেই বাঁধ ভাঙা বন্যার মতো উপচে পড়ল কান্না। সে অশ্রুধারার উত্তপ্ত গোপন স্পর্শ অক্ষয় হয়ে রইল শুধু আমারই কাছে।
এ পৃথিবীতে আমার এই তুচ্ছ পা দুটোই রইল তার একমাত্র নীরব সাক্ষী। কাঞ্চিকে এতদিন শুধু হাসতেই দেখেছি, উচ্ছ্বসিত রজতধারার মতো হাসি, সংসারে যার তুলনা নেই। আজ বিদায়ের দিনে দেখলাম তার কান্না, হৃদয় নিংড়ানো দুর্বার কান্না, তারও কোনো তুলনা নেই। আজ এ পর্যন্তই। উপন্যাসের ৪র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।